পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসএআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে। আগামী বছর রাজ্যের বিধানসভা ভোট, প্রত্যাশিতভাবেই তার আগেই তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশনার। এসএআর এর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছেন তারা। যেমন বিহারে হচ্ছে, বিহারের বিধানসভা নির্বাচন ভোট কিন্তু আসন্ন। যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিনও ঘোষণা। অ ঠিক এরই মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের এসএআর কি নথি প্রয়োজন? কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে? কারা অবৈধ ভোটার? বিহারের এসএআর এর সঙ্গে পশ্চিমবঙ্গে এসএআর এর কি পার্থক্য থাকবে? তো এইখানেই শেষ নয়, এনুমারেশন ফর্মটি আপনি কোথায় পাবেন এবং সেটিকে অনলাইনে নাকি অফলাইনে ফিল আপ করতে হবে সেটাও কিন্তু জানাবো। ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের জন্য একটি খুশির খবর রয়েছে। খুশির খবরটা কি সেটাও জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। কমিশনের নির্দিষ্ট ১১ জন নথির মধ্যে ডকুমেন্টগুলি কী, অর্থাৎ সেই নথিগুলি ১১টি কী সেটাও কিন্তু জানবো আজকের ভিডিওটির মাধ্যমে। কারা এনুমারেশন ফর্ম পাবেন এবং কারা পাবেন না সেটাও জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। যাদের এবছর নতুন ভোট উঠবে অর্থাৎ নতুন যে ভোটার প্রতি বছর ওঠে তাদের ক্ষেত্রে কী হবে? তারা কি নতুন করে ভোট দিতে পারবে নাকি এবছর বন্ধ থাকবে? সেক্ষেত্রে তারা কি নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে পারবে? সেটাও কিন্তু জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ২০০২ সালে তালিকা কোথায় পাবেন আপনি? সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন। আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাইছি, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না উঠতে পারেন, তবে চ্যানেলটিতে ছোট্ট একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটিতে পাশে থাকতে অনুরোধ করছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি আমি আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো এখানে বলছে এসএআর পশ্চিমবঙ্গে প্রস্তুতির শেষ পর্যায়ে। কি নথি লাগবে, কাদের নাম বাদ যেতে পারে সব নিরীক্ষণে জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই জানাবো কি প্রয়োজন, কি যতগুলো জিনিস বলেছি সবকিছু কিন্তু খুঁটিনাটিভাবে জানাবো। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যেটা করছি সেটা হলো আপনি মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। তাহলেই আপনার এশিয়া সম্পর্কে যত যা প্রশ্ন আছে সমস্ত কিছু কিন্তু আপনি জানতে পারবেন। এশিয়ার সম্পর্কে সবকিছু জানতে পারবেন। পশ্চিমবঙ্গের এশিয়ার সম্পর্কে সমস্ত কিছু আজকের ভিডিওটির মাধ্যমেই আপনি জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো এসএআর এর জন্য কি দরকার। প্রতি বছরই ভোটার তালিকায় সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিশনের মনে করছেন অর্থাৎ কমিশনের মনে হচ্ছে ওই প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়, অর্থাৎ সঠিক নয়। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে বা রয়েছিল এত বছর ধরে। এসএআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দুটি বিষয়ই। ১. কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। ২. একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকতে পারেন। পশ্চিমবঙ্গের ২০০২ সালে ভোটার তালিকায় শেষবার আমূল বিশেষ সংশোধন হয়েছিল। ২০০২ সালে কিন্তু এরকম একটা হয়েছিল। এশিয়ারি টাইপের একটা কিছু হয়েছিল। তো এটা ২০০২ সাল, এটা চলছে ২০২৫ সাল। ইতিমধ্যেই কয়েক মাস পরেই কিন্তু ২৬ পড়তে চলেছে। সেখানে কিন্তু বিধানসভা নির্বাচন ২০২৬-এ। গত ১০ থেকে ১৫ বছরে গোটা দেশে এই কাজ আর করেননি কমিশনার। এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য এসএআর এর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই। তো বোঝা গেল এসএআর যে কবে হবে তার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেকোনো সময় হয়ে যেতে পারে। কমিশন নির্দেশ দিলেই কিন্তু হবে। প্রয়োজন মনে তো এখানে বলছে প্রয়োজন মনে হলে করা হয়। তো এসএআর এর কোনো দিনক্ষণ নেই, প্রয়োজন মনে হলেই কিন্তু করা হয়। যদিও কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসএআর এর বিজেপির ভাবনায় কাজ করছে। বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় ১ কোটি অনুপ্রবেশকারী এদেশে ভোটার তালিকায় রয়েছেন। তো বোঝা গেল ১ কোটি বাংলাদেশ এবং মায়ানমার থেকে ঢোকা অনুপ্রবেশকারী এদেশে অর্থাৎ ভারতে রয়েছে। কমিশনকে দিয়ে এসআর করিয়ে সেই নামগুলি বাদ দিতে চাইছেন বিজেপি। তাই
এত বছর পরে এসএআর করা হচ্ছে। তো বোঝা গেল এসএআর বন্ধ ছিল কত বছর ধরে, ১০ থেকে ১৫ বছর বেশি হবে, বেশি ছাড়া কম নয়। ২০০২ সালে এসএআর হয়েছিল লাস্ট। এবার ২০২৫ সালের শেষের দিকে হতে চলেছে এবং উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু জানলাম। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব পরবর্তী বিষয়ে। তো পরবর্তী বিষয়টি হলো এবার আমরা জানবো কি, কি নথির প্রয়োজন হবে। ভিডিওটি কিন্তু খুবই ইম্পোর্টেন্ট হতে চলেছে। মনোযোগ সহকারে দেখতে পারেন। ভিডিওটি মিস করলে আপনারই লস। তো এবার আমরা জানবো কি, কি নথি প্রয়োজন এসএআর এর ক্ষেত্রে। এসএআর এর জন্য প্রত্যেকটি বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেলের অফিসাররা। তো বোঝা গেল এনুমারেশন ফর্মটি আপনি কোথায় পাবেন? আপনার কোথাও ছুটে যেতে হবে না। আপনি আপনার বাড়িতেই পাবেন এনুমারেশন ফর্ম। সেখানে কিন্তু সরকারি লোকেরাই কিন্তু আপনাকে সেই ফর্মটি দিয়ে যাবে। আপনার অনলাইনে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। অফলাইনে আপনি ফিল আপ করেই কিন্তু সরকারের দ্বারস্থ হতে পারেন। সেখানেই কিন্তু কাজ ভালো হয়ে যাবে আপনার। অর্থাৎ এসআরএ কিন্তু আপনি করতে পারবেন। সেই ফর্মের সঙ্গে কমিশন বেঁধে দেওয়া ১১টি নথিও কিন্তু দিতে হবে। তো ১১টি নথি কি সেটা জানতে হলেও কিন্তু ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটির মধ্যে কোনো বাজে কথা বলা হবে না। শুধু ইম্পোর্টেন্ট বিষয়গুলি তুলে ধরা হবে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে এবারে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কমিশনের সূত্রের খবর, ২-১টি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসএআর হবে। তো ২-১টি পরিবর্তনটি কি সেটাও কিন্তু জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমেই। সেই অনুযায়ী রাজ্যের ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনোই নথি দিতে হবে না। তো বোঝা গেল এখানে ২০০২ সালে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে, ভোটার লিস্টে, তাদের কিন্তু কোনো প্রকারের কোনো নথি দিতে হবে না। তো বলেছিলাম না ২০০২ সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের জন্য খুশির খবর রয়েছে। তো খুশির খবরটা এইটা, যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রে কোনো এসআইআর এর প্রয়োজনই নেই, বাংলা কথা বলতে গেলে। ওই তালিকায় নাম দেখতে পারলেই এবারে এসআইআর এ তাদের নাম উঠে যাবে। তো বোঝা গেল এখানে খুব সহজ। আপনার যদি ২০০২ সালে ভোটার লিস্টে নাম থাকে তবে এসআইআর এর প্রয়োজন নেই। এসআইআর এর নাম আপনার ওখানে অটোমেটিক্যালি উঠে যাবে। এবার প্রশ্ন যেটা আপনার মাথায় রয়েছে ২০০২ সালের ভোটার লিস্ট কোথায় পাবেন? সেটাও দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো এসএআরে ১১টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশনার। নথিগুলো কি, কি? সুপ্রিম কোর্টের পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে কমিশন। তো সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল যে আধার কার্ডকেও কিন্তু ১১টি নথির মধ্যে একটি নথি বলে গণ্য করা হবে। অবশ্যই আধার কার্ডকেও প্রাধান্য দেওয়া হবে। কমিশন জানিয়েছে ওই ১১টির মধ্যে যেকোনো একটি নথি এবং ২০০২ সালে ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে এমন করতে পারলেই নতুন তালিকায় নাম উঠে যাবে যে কারো। তো এবার পরবর্তী ইম্পোর্টেন্ট বিষয়টি আপনাদেরকে জানানো হবে সেটা হলো কমিশনের নির্দিষ্ট ১১টি নথি কি, কি? তো ১ম, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র ১ম ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য করা হবে। দ্বিতীয়, ১৯৮৭ সালের ১ই জুলাইয়ের আগে শুনবেন, ১৯৮৭ সালের ১ই জুলাইয়ের আগে ব্যাংক বা পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যেকোনো নথি আপনাকে ১১টি নথির মধ্যে একটি দাখিল করলেই হবে, অর্থাৎ প্রাধান্য দেওয়া হবে। এর মধ্যে রয়েছে কি? এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া সার্টিফিকেট বা ১ই জুলাই ১৯৮৭ সালের ১ই জুলাইয়ের আগের ব্যাংকের যেকোনো কাগজ, ব্যাংকের এফডি-ফেফডি যা কিছু হতে পারে। তো ৩ নাম্বার ডকুমেন্টটি হয়েছে, অর্থাৎ ৩ নম্বর নথিটি হয়েছে জন্মের শংসাপত্র। তো বার্থ সার্টিফিকেটের কথা বলছে এখানে। ৪ নাম্বার রয়েছে পাসপোর্ট। ৫ নাম্বার নথিটি হয়েছে মাধ্যমিক বা তার অধীন কোনো শিক্ষাগত শংসাপত্র। তো মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন তার মধ্যে কিন্তু বেশ ভালো করে দেওয়া রয়েছে আপনি কোথাকার বাসিন্দা। সেটা কিন্তু বিশাল একটি প্রমাণ। তো আপনি যদি অনেক বছর আগেও যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্কুলের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার সেখান থেকে একটি সার্টিফিকেট স্কুল থেকে তুলতেই পারেন। তো ৬ নাম্বারে রয়েছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থান শংসাপত্র। তো সেটা পঞ্চায়েত থেকে আপনি পাবেন। তো ৭ নাম্বারে রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। ৮ নাম্বারে রয়েছে জাতিগত শংসাপত্র, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি বা জেনারেল যে কাস্ট রয়েছে কাস্ট সার্টিফিকেট। ৯ নম্বরে রয়েছে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। ১০ নম্বরে রয়েছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রেশন এবং ১১ নম্বরে রয়েছে জমি অথবা বাড়ির দলিল।
তো বোঝা গেল এইখানে অবশ্যই অবভিয়াসলি মাস্ট ১২ নাম্বার নথিটি হলো আধার কার্ড। এই আধার কার্ডের সঙ্গে যেকোনো একটি অবশ্যই এখানেই বলে দেবে। আমি বলাই তো শেষ নয়, আনন্দবাজার যেটা বলছে কিংবা যেটা সুপ্রিম কোর্ট বলছে সেটাই আসল কথা। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে। তবে তা দেখানোর নাগরিকত্বের দাবি করা যাবে না। তো শুধুমাত্র আধার কার্ড দেখালে নাগরিকত্বের দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে ওই ১১টি নথির যেকোনো একটি দিতে হবে। ১১টি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবেই সে গ্রহণ করা হবে। অর্থাৎ ১১টি নথির মধ্যে যেকোনো একটি নথি আপনি যদি দিতে পারেন ওই আধার কার্ডের সঙ্গে, তবে অবশ্যই আপনি এসআইআর এর ক্ষেত্রে পাস করবেন এবং আপনি ভারতের একজন নাগরিক হিসেবে গণ্য হবেন। তো যাই হোক, এরপরে আমরা জানবো কারা এনুমারেশন ফর্মটি পাবেন এবং কোথায় পাবেন। এনুমারেশন ফর্মটি আপনারা বাড়িতেই পাবেন এবং সরকারি কর্মকর্তারাই আপনার বাড়িতে পৌঁছে দেবেন। তো এবার প্রশ্ন হলো কারা পাবেন। এসআইআর ঘোষণার পরে দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধ আধিকারিক অর্থাৎ ইআরওদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপরে সেগুলি যাবে ছাপার জন্য, অর্থাৎ অনেকগুলি প্রিন্ট আউট বের করবে। এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনুমারেশন ফর্মটি পাবেন। তো বোঝা গেল কারা ফর্মটি পাবেন। এখনকার ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা সকলেই এনুমারেশন ফর্মটি পাবেন। তো প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম কিন্তু আলাদা হবে। সবার কিন্তু একই রকম ফর্ম হবে এমনটা কিন্তু নয়। অর্থাৎ পরীক্ষার মতন দেখে, দেখে এরটা ওরটা দেখে, দেখে ফিল আপ করবেন তেমনটা কিন্তু নয়। তো যার, যার ফর্ম ফিল আপ করার দায়িত্ব কিন্তু তার, তার। তো ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সে সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ ৯০% তথ্য ফর্মে ছাপা থাকবে। একজন ভোটারের প্রতি ২টি করে এনুমারেশন ফর্ম ছাপাবে কমিশনার। তো প্রতিটা মানুষ কিন্তু ২ কপি করে ফর্ম পাবেন, সেটি কিন্তু পূরণ করে তাকে আবার জমা দিতে হবে। এখন পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। তার দ্বিগুণ ফর্ম ছাপানো হবে। বাপরে! ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলআরওরা। তো বিএলআরও অর্থাৎ স্কুলের শিক্ষকরা কিন্তু এই কাজগুলি করছে। আমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তারা সকলেই জানে বিএলআরওরা কিন্তু স্কুল শিক্ষকদের দিয়েই কাজ করাচ্ছে। তারাই কিন্তু বিএলআরও হিসেবে বাড়ি, বাড়ি ঘুরে এসআইআর প্রক্রিয়াটি কাজ করছে। তো ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে, অন্যটি বিএলআরওরা নিয়ে যাবে। তো বোঝা গেল এখানে ফর্মটি কার কাছে কতটুকু থাকবে। একটি ফর্ম বিএলআরওরা নিয়ে যাবে, একটি ফর্ম সেই নির্দিষ্ট ভোটারের কাছে থাকবে। এবং এবার প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট বিষয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাদের নাম বাদ যাবে? খুবই ইম্পর্টেন্ট। ২০০২ সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তির নাম কিন্তু তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। তো ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে। যারা অন্যত্র থাকে অর্থাৎ অন্যত্র চলে গিয়েছেন, যাদের নাম ২টি এপিক নাম্বারে ২ জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে। তো বোঝা গেল এইখানে যারা ভোটার তালিকায় অর্থাৎ যারা স্থান পরিবর্তন করেছে তাদের নামও কিন্তু এক জায়গা থেকে বাদ পড়বে, যেখানে এখন রয়েছে তাদের সেখানে নাম উঠে যাবে। কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তি অবৈধ ভোটার। এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীরা ইঙ্গিত করা হচ্ছে। তো বোঝা গেল এখানে কাদেরকে ইঙ্গিত করা হচ্ছে। কমিশন মনে করছে কারচুপি করে ওই ১১টি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলে ২০০২ সালে ভোটার তালিকা সংশ্লিষ্ট ব্যক্তি বাবা মায়ের নাম দেখাতে পারবেন না। স্বাভাবিকভাবেই তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করতে না পারলেই নাম কাটা পড়বে। তো বোঝা গেল কাদের ক্ষেত্রে নাম কাটা পড়বে। যারা বুঝতে পারেননি তারা কিছুটা স্কিপ করে যেয়ে অর্থাৎ আগে যেয়ে এখানে দেখতে পারেন যে কাদের নাম কাটা পড়বে। আমি যদি আবার বলতে চাই ভিডিওটি আরও বড় হয়ে যাবে, দরকার নেই। আপনারা একটু দেখে নেন। তো এরপরে আমরা জানবো পশ্চিমবঙ্গে কত নাম বাদ পড়ে যেতে পারে, তো সেটাও কিন্তু জানবো। এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি কমিশন, তবে আধিকারিকের একাংশের অনুমান ১ কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে। তাদের যুক্তি ২০০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৫ বছর হিসেবে ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছে বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে ৭৫ লক্ষ। এর সঙ্গে গত
23 বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। তবে সবই অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে। তো বোঝা গেল সবই অনুমান করছে। এশিয়ার হলে পরে কিন্তু সঠিক তথ্য পাওয়া যাবে। যদিও বাংলাদেশি বা মায়ানমারের ক্ষেত্রেই কিন্তু এই কথা বলা হচ্ছে। সাধারণ পাবলিক কিন্তু কথাগুলি গায়ে লাগাবেন না। তো এবার আমরা জানবো নতুন নাম নথিভুক্ত করা যাবে, অর্থাৎ যাদের এবছর নতুন করে ভোটার লিস্টে নাম উঠবে, অর্থাৎ প্রতি বছর যাদের নাম ওঠে নতুন করে, তো তাদের কি নতুন করে এবছর নাম উঠবে নাকি এবছর বন্ধ থাকবে, নতুন নাম ওঠা সামনের বছর নাম উঠবে? তো সেটাই জানবো। তো প্রশ্ন শুরুতেই বলে দিচ্ছি যে উত্তরে যাবে। নতুন যারা এবছর নাম উঠবে তাদের নাম কিন্তু অবশ্যই তোলা যাবে। কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলা হবে। তারা এনুমেশন ফর্ম পাবেন না। কিন্তু তাদের নাম কিন্তু তোলা হবে। তাদের কমিশনে ৬ নম্বর ফর্মে আবেদন করার কথা বলা হবে, নথিভুক্ত করতে হবে। তো ৬ নাম্বারের ফর্ম, অর্থাৎ কমিশন যে ৬ নাম্বার ফর্মটি দেবে সেটাই ফর্মে কিন্তু আপনারা আবেদন করতে হবে এবং নথিভুক্ত করে প্রমাণ করতে হবে। কমিশনের আগে বেঁধে দেওয়া নিয়মেই নাম তোলা যাবে। তো বোঝা গেল কমিশন যে নিয়ম বেঁধে দেবে সেই নিয়মেই কিন্তু আপনার নতুন ভোটারের নাম তুলতে পারবে। তো এরপরে আমরা জানবো এসএআর এর অংশ না নিলে কি হবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এসএআর হলে ২০২৬ সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কোনো ভোটার এসএআর এর অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে। তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। তো বোঝা গেল এইখানে কি হবে এসএআর এর অংশগ্রহণ না করলে? নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসএআর প্রক্রিয়াটি আসতে হবে। শুধুমাত্র ভোট দিতে পারবেন না এটা কিন্তু বড় কথা নয়। এখানে তো সামান্য ছোট্ট করে বুঝিয়েছে ভোটার কার্ড বা ভোট না দিতে পারলে পরে যে কি অসুবিধা হবে সেটা হাড়ে, হাড়ে বুঝতে গেলে পরে এসএআর এ যাদের ভোটার কার্ড নেই বা এসএআর শুরু হলে পরে বাংলাদেশীর ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ভোট দিতে না পারাটা কতটা বড় একটি অসুবিধা। একটি লোকের কতটা শক্তি, অর্থাৎ ভোট যারা দিতে পারে তারাই এই কথাটা বোঝাতে পারে। তো যাই হোক এরপরে আমরা জানবো এসএআর এর ম্যাপিংটা আসলে কি? তো ম্যাপিং সবাই করছে, সব চ্যানেলে ভিডিও। ম্যাপিংটা আসলে কি সেটা কিন্তু সজ্ঞানে আপনাদের সঠিক তথ্য হিসেবে জানিয়ে দেবো। তো ২০০২ সালে রাজ্যের ভোট ছিল ৪.৫৮ কোটি। এখন ৩ কোটি বেড়ে মোটের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭.৬৫ কোটি, যার উপরে ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। প্রথমে কমিশন জেলা নির্বাচন অধিকারিক, নির্বাচনী নিবন্ধন অধিকারিক, বিএলওদের নিয়ে ম্যাপিংয়ের কাজ করেছে। তো ২০০২ সালের সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে ম্যাপিং। তো ২০০২ সালের সঙ্গে ২০২৫ সালের যে ভোটার লিস্ট, যে ভোট দিয়েছে তাদের সঙ্গে মিলিয়ে দেখছে যার ওখানেও নাম রয়েছে, সেক্ষেত্রে তো আপনার নাম নাও থাকতে পারে। অর্থাৎ আপনি যদি দেখা গেল যে আপনার বয়স এখন হলো ১৮, স্বাভাবিক আমার ১৮ বছরের সাবস্ক্রাইবার রয়েছে, আমার ৪৫ বছরের সাবস্ক্রাইবার রয়েছে। আমি ১৮ থেকে ২৬ বা ১৮ থেকে আমি ৫০ বছরের মানুষের কথা বলছি। আপনার দেখা গেল যে কথার কথা ৫০ বছর। আপনার ২০০২ সালে ভোটার লিস্টেও নাম রয়েছে। আপনার ২০২৫ সালে ভোটার লিস্টেও নাম রয়েছে। অবশ্যই আপনি ম্যাপিংয়ে পাস করে গেছেন। সেক্ষেত্রে আপনার ছেলেমেয়ের কোনো চিন্তা নেই। এবার আপনার বয়স যদি ২০০০ আপনার বয়স যদি ১৮ হয়ে থাকে, আপনার কথার কথা আপনার বয়স যদি ২২ হয়ে থাকে, আপনার নতুন এবছর ভোট হয়েছে, অর্থাৎ ১ বছর হলো আপনি ভোট দিয়েছেন। আপনার তাহলে অবশ্যই নতুন ভোটার লিস্টে নাম থাকবে। ২০০২ সালে কিন্তু নাম থাকবে না। সেক্ষেত্রে আপনার বাবার নাম দিয়ে ম্যাপিং হবে আপনার ক্ষেত্রে। এটাই আসলে ম্যাপিং। এই ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদের বলার কিচ্ছু নেই। ভিউয়ার্স খাওয়ার ধান্দার দরকার নেই। ম্যাপিং বলতে এতটুকুই শুধুমাত্র। তো ২০০২ সালের সঙ্গে ২০২৫ সালের ভোটার লিস্টে তালিকা মিলিয়ে দেখাই হচ্ছে ম্যাপিং। ২ তালিকাতে যাদের নাম রয়েছে তাদের ম্যাপিংয়ের আওতায় আনা হচ্ছে। অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা হয়ে গিয়েছে। তাদের পরিবারের সদস্য যে ভারতীয় নাগরিক সে বিষয়ে প্রকাশ নিশ্চিত কমিশনের। তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথির প্রয়োজন নেই। তো বাংলার ম্যাপিং হলেও বিহারে তা করেননি কমিশনার। তো কমিশনের তো বুঝেছি, আমি ১ম এই বলেছিলাম বিহারের ক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু কিছুটা একই। তো কি আলাদা সেখানে কিন্তু একটি প্রমাণ দেখল। তাদের বক্তব্য এটি একটি অভ্যন্তরীণ বিষয়। ম্যাপিং করে শুধুই কাজ এগিয়ে রাখা হচ্ছে। তো বোঝা গেল ম্যাপিং করে শুধুমাত্র কাজের অগ্রগতি কিছুটা কাজ আগিয়ে রাখা হচ্ছে। কাজ আগিয়ে রাখা ভালো কিন্তু। বাঘ যেহেতু ২ পা পেছোয় ১০ পা লাফাবে বলে। তো যাই হোক समझदारों का इशाराই কাফি হ্যায়। তো এরপরে আমরা জানবো ২০০২ সালের তালিকা কোথায় পাওয়া যাবে?
তো এটা কিন্তু অনেকেরই প্রশ্ন ২০০২ সালের লিস্ট কোথায় পাবেন? আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারেন। তো যাই হোক সিও দপ্তরের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। সিও দপ্তরের ওয়েবসাইটটি কি সেটা কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। সেটাও কিন্তু আপনি ডাইরেক্ট লিঙ্কে আম ওপেন করে কিন্তু আপনি তালিকা দেখতে পারেন। তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা প্রকাশ করা আছে সেখানে। ভোট গ্রহণ কেন্দ্র মিলিয়ে নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন ভোটাররা। প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেলের এজেন্টের সাহায্য নিতে পারবেন ভোটাররা। তো এসআর এর তালিকায় কিভাবে প্রকাশিত হবে? তো বোঝা গেল এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিহারে ১ মাসের মধ্যে এসআইআর এর মূল কাজ শেষ করেছে কমিশন। তারপরে খসড়া তালিকা প্রকাশ হয়। সেখানে কোনো ভুল করেছে কিনা তাও কিন্তু অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখেছে কমিশন। তো বোঝা গেল অভিযোগ আছে কিনা, ভুল আছে কিনা সে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। খসড়া তালিকায় প্রায় ১ মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে। তো বিহারের মতোই কিন্তু পশ্চিমবঙ্গেও এসআর একই রকমভাবে কিছুটা আলাদা শুধুমাত্র। চলতি সপ্তাহে সারা দেশে এসআর এর প্রস্তুতির ২য় পর্যায়ে বৈঠক করেছে কমিশন। দিল্লিতে বুধবার এবং বৃহস্পতিবার এই ২ দিন ধরে চলেছে সেই বৈঠক। আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তরের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলার সিওজ মনোজ আগরওয়াল। কমিশনের সূত্রের খবর বিএলওর নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি সারা হয়েছে। নির্বাচন কমিশনের জানিয়েছেন পশ্চিমবঙ্গের সিওর মনোজ। তো বোঝা গেল এইখানে মানে কিছুটা অস্বাভাবিক হলেও সব বাকিটা কিন্তু স্বাভাবিকই রয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম একের পর এক ডকুমেন্ট, একের পর এক প্রশ্ন যা সাধারণ মানুষের মনে কাটা হয়েছিল। সমস্ত কিছু জানলাম আজকের এই একটি ভিডিওটির মাধ্যমেই। তো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটু লাইক করতে ভুলবেন না। এসব সম্পর্কে আরো জানতে হলে পরে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার আরো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতন এখানেই শেষ করছি।